আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকের ফিজিক্সের মাস্টার ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সাথে আছি আমি অর্ণব ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। এবং সবার আগে আমি দেখেন একটা কথা লিখছি, সরি টপার্স। অর্থাৎ এই ক্লাসটা অ্যাকচুয়ালি যারা করবেন এটা কিন্তু আমাদের ফ্রিতেই যাবে। সো টপার্সদের জন্য একটা কম্পিটিটিভ এক্সামের একটা ব্যবস্থা হয়েছে। এখন কম্পিটিটিভ এক্সাম কি, আমাদের মেন ইন্টেনশন ছিল আগত যে ফাইনাল এক্সামগুলো আছে এই ফাইনাল এক্সামগুলোতে যারা যারা অ্যাপ্রোচ করতেছেন, অর্থাৎ যাদের খুব বেশি গ্যাপ আছে, যারা অন এভারেজে পড়াশোনা করেছেন, আর যারা অ্যাকচুয়ালি টপার্স, এই তিন শ্রেণীকে কম্বাইন করে আমরা এই ক্লাসটাকে সাজাইছি। এবং সরি টপার্স, কেন টপার্স? অর্থাৎ এই ক্লাসে আমি যে ফিজিক্সের সাজেশনগুলো দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ 80 থেকে 90% আপনারা কমন পেয়ে যাবেন। ইনশাল্লাহ 80 থেকে 90% আপনারা কমন পেয়ে যাবেন। সেটা হতে পারে আপনার কনসেপ্ট থেকে, সেটা হতে পারে আপনার ডাইরেক্ট ম্যাথ থেকে। এবং মজার কথা হচ্ছে যে এই ক্লাসটাতে আমি যে শুধু কনসেপ্ট আর ম্যাথেরই যে জিনিসপাতি দিব সেটাও না। মজার ব্যাপার হচ্ছে এখানে আমার টপিক ওয়াইজ এমসিকিউ থাকবে, এসকিউএল থাকতেছে, আপনার সিকিউ থাকতেছে, যা যা দরকার সবই থাকতেছে। প্রথম কথা, তাহলে সরি কেন বললাম? টপার্সরা যারা ভাবতেন জাস্ট রোল 1 থেকে 3-এর মধ্যে আপনার কম্পিটিশন, এই ক্লাসটা যেহেতু ফ্রি এবং এইখানে আমাদের 3 শ্রেণীর মানুষরাই ক্লাস করবে, সুতরাং যারা অন এভারেজ স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা ট্রাম্প কার্ড হিসাবে কাজ করবে। এবং এই ট্রাম্প কার্ডটা অ্যাকচুয়ালি যদি আপনি ক্লাস পুরোপুরি করে আপনি এটাকে হচ্ছে নিজের জন্য ইউটিলাইজ করতে পারেন, তাহলে টপারদের জন্য এখন টার্গেট হবে 1 থেকে 10 বা 1 থেকে 15 পর্যন্ত রোলধারী। অর্থাৎ কম্পিটিশন এখন পিকে চলে যাবে। কম্পিটিশন ভাইয়া এখন পিকে চলে যাচ্ছে। তার মানে আজকে যে সাজেশন ক্লাসটা আমি দিব, এই ক্লাসটা নেওয়ার আগে অ্যাকচুয়ালি আপনাদের কি কি কাজ করতে হবে। প্রথম কথা এই কাজগুলোর মধ্যে আপনাকে প্রথম কথা আমাকে একটা প্রমিস করতে হবে যে আপনি এই ক্লাস থেকে যা যা পাচ্ছেন সেটা আপনি ডেডিকেটেড ওয়েতে কাজ করবেন, কোনো ফাঁকিবাজি করবেন না। মাথায় রাখবেন, আপনারা যারা গ্যাপে অনেক গ্যাপ ভাইয়া পারতেছি না, পাস কিভাবে করব, এই সাজেশন ক্লাসই হবে আপনার পাশের একমাত্র পথ। এরপরে আপনারা কাজ করবেন কি ভাইয়া, এখানে সিকিউ এমসিকিউ সবই আছে। এমসিকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার অ্যান্সারও দিয়ে দেওয়া আছে। আপনারা আগে অ্যান্সার অ্যাপ্রোচ করবেন না বা অ্যান্সার দেখবেন না, আপনি আগে হাতে কলমে প্র্যাকটিস করবেন। দেন আপনি অ্যাপ্রোচ করবেন। সেম অ্যাজ আপনার যে সিকিউ গুলো আছে, এই সিকিউ গুলো আপনি হাতে কলমে প্র্যাকটিস করবেন, দেন আপনি অ্যাপ্রোচ করবেন। দেন আপনি দেখবেন যে আপনার উত্তর বা অ্যান্সার শিটে ঠিকঠাক আছে নাকি বা আপনার মতো দেওয়া আছে নাকি। ওকে, সো এই দুইটা জিনিস আপনাদের দেখতে হবে। সেই সাথে আপনাদের এসকিউএল, ঠিক আছে, এই এসকিউএল এর পার্টটা কিভাবে করবেন, এই এসকিউএলটা আপনারা মুখস্থ করবেন না ভাইয়া, আপনারা সুন্দর মতো এটা অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছে সেটা আপনি বুঝার ট্রাই করবেন। ঠিক আছে, সেটা আপনি সুন্দর মতো বুঝার ট্রাই করবেন। ওকে, আচ্ছা, সো এতটুকু যদি করতে পারেন তাহলে আমাদের এই যে মাস্টার ক্লাসের যে আমাদের মোটিভ, এই মোটিভটা আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ কি হবে, 100% আমাদের কাজ করবে। সো চলেন, আমি আর কথা বাড়াবো না, এবার আমি চলে যাব আমাদের এই সাজেশন টাইপে। দেখেন, প্রথমে হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দেখেন টপিক 1-এ কি দেওয়া আছে, ভৌত রাশি ও পরিমাপ, এমসিকিউ পার্ট। ভৌত রাশি পরিমাপের মধ্যে দেখেন আপনাকে কি কি দেওয়া আছে। এখানে হচ্ছে প্রোটনের ব্যাসার্ধ কি আছে, কোশ্চেন, মিটার স্কেলের দৈর্ঘ্য কত, 1। তারপরে মৌলিক রাশি নিয়ে আছে, কোনটি মৌলিক রাশি নয়, কোনটা মৌলিক রাশি নয়, এগুলো দেওয়া আছে। কোনটা যৌগিক রাশি, মাথায় রাখবেন
আপনি মৌলিক রাশিগুলো আপনি সুন্দর মতো মৌলিক রাশিগুলো মনে রাখবেন। মৌলিক রাশিগুলো আপনি মনে রাখবেন। কোশ্চেনে যদি যৌগিক রাশি বলে, 100% 3টা আপনার মৌলিক রাশি থাকবে, একটা থাকবে যৌগিক রাশি। সো ওইখান থেকে আপনি ছাঁটাই প্রসেসে আপনি সেটাকে করবেন, ঠিক আছে। সো আমরা কি করব, যদি মৌলিক রাশি কোনটি, যৌগিক রাশি কোনটি এরকম কোশ্চেন থাকে, সো আমাকে ফার্স্ট আগে থাকবে আমি মৌলিক রাশিগুলো মাথায় রাখবো। যদি যৌগিক রাশি বলে 3টা থাকবে মৌলিক রাশি, যেটা আমার কমন পড়তেছে না সেটাই হচ্ছে আমার যৌগিক রাশি, ঠিক আছে। ওকে, সো এবার দেখেন আমি যদি একটু নিচে যাই, এই পার্টটা অ্যাকচুয়ালি আমাদের এসকিউএল এর পার্ট। এই পার্টটা ভাইয়া হচ্ছে আমাদের এসকিউএল এর পার্ট। দেখেন এসকিউ, এটা হচ্ছে আমাদের এসকিউএল এর পার্ট। দেখেন কি বলা হয়েছে, যে শর্ট কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে, যে পরিমাপ কাকে বলে, মৌলিক রাশি কাকে বলে, পরিমাপের একক কাকে বলে। দেখেন আপনাদের এখানে কিন্তু কোন কোন বোর্ডে কোনটা চলে আসছে এটা আপনার দেওয়া আছে, ঠিক আছে। টপিক 2 এ কি বলা হয়েছে, পরিমাপে যথার্থ ও নির্ভুলতা বজায় রাখার কৌশল। এখানে দেখেন মাথায় রাখবেন যে এই টপিক 2-তে আপনাকে যে পার্টটা দেওয়া আছে, যেমন আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটিটা কি ছিল, আপেক্ষিক ত্রুটি ছিল উপরে ত্রুটির পরিবর্তন, নিচে আমার অ্যাকচুয়াল পরিমাপকৃত ত্রুটি, তাই না। আমাদের উপরে ছিল ত্রুটি পরিবর্তন, নিচে ছিল আমাদের পরিমাপকৃত ত্রুটি। এটার আপনি পার্সেন্টেজ যদি করেন তাহলে আমার চলে আসবে উপরে পরিমাপকৃত ত্রুটি মানে ডেল এক্স এর মান কি ছিল, ডেল এক্স এর মান ছিল আমাদের আদর্শ মান এবং আমাদের পরিমাপকৃত মানের হচ্ছে পার্থক্য, নিচে হবে আমাদের পরিমাপকৃত মান। এই দুইটাকে করলেই কিন্তু আমরা এই আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব, ঠিক আছে। এরপর দেখেন এখানে স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিটার মাপা হলো যদি কোনো দৈর্ঘ্য দেওয়া হয় পরিমাপকৃত শতকরা ত্রুটির সূত্র বলে দিছি, ওই মতো করলেই হবে। তার মানে এইখানে যতগুলো আছে আপনার শতকরা ত্রুটির সাপেক্ষে যা যা আছে সেটা কিন্তু বর্ণনা করে দেওয়া হয়েছে। সো এবার যদি আমি একটু নিচে যাই, এখানে হচ্ছে আমার এই শতকরা ত্রুটির সাপেক্ষে কি কি সিকিউ হইতে পারে সেটা দেওয়া আছে। দেখেন এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখেন স্লাইড ক্যালিভার্সের সাহায্যে ঘনক আকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেল, ঠিক আছে। 10 সেন্টিমিটার কিন্তু আমরা পরিমাপকৃত, ঠিক আছে। এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান, ভার্নিয়ার স্কেলে 20 ভাগের, আচ্ছা স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তার মানে এখান থেকে দেখেন আপনাকে কি দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ভার্নিয়ার ধ্রুবকের পার্টটা কিভাবে দেখেন, ভার্নিয়ার ধ্রুবকের পার্টটা এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে আপনার অ্যান্সার দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের মূল ভাগ, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ হবে মূল ভাগের 1/20 অংশ, ঠিক আছে। সো এখান থেকে দেখেন যে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এখান থেকে আমার কি এক স্কেলের ভাগের দৈর্ঘ্য কতটুকু আসতেছে। সো এইভাবে করে আপনি চাইলে অ্যান্সার করে দিতে পারেন, ঠিক আছে। সো আমি এগুলা খুব বেশি আলোচনা করব না, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যেমন এইখানে এই সিকিউটা আমি একটু দেখাতে চাবো, এই সিকিউটা আমি একটু বুঝাতে চাবো। এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে একটা ঘনক আকৃতি দেওয়া আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা ছিল উচ্চতা, ঠিক আছে। পিতে বলা হয়েছে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করেন। ক্ষেত্রফল মানে কি, আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল মানে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দেখেন আমার দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে 15 সেন্টিমিটার, এর সাথে ত্রুটি কত হইতে পারে +-0.5 সেন্টিমিটার, অর্থাৎ আমার 0.5 বেশি হইতে পারে, আমার 0.5 কম হইতে পারে। এখানে আমরা কি করি, একটা পার্ট নেই 0.5 এর সাথে বেশি, একটা পার্ট নেই 0.5 এর থেকে কম। তেমনি প্রস্থ বরাবর দেখেন, প্রস্থ বরাবর আমার 5 সেন্টিমিটার দেওয়া আছে। সো 5 সেন্টিমিটারের সাথে সাপেক্ষে আমার 0.5 প্লাস মাইনাস হইতে পারে। সো এখানেও আমরা 0.5 যোগ করি, একটা 0.5 মাইনাস করি, তারপরে দুইটা ক্ষেত্রফল বের হয়, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমামের সাপেক্ষে আমরা কি করব, আমাদের চূড়ান্ত ত্রুটি বের করে যেই মানটা বড় সেটাকে দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করাবো। এখন কথা হচ্ছে যে ভাই এত ফাস্ট কেন বলতেছেন, আমি এখানে গোটা ফিজিক্সেরই সাজেশন দিব, এখানে আমি একটা ম্যাথও করাই দিব না, এখানে আমি জাস্ট বুঝাই দিব, আমি আপনাকে ধরাই দিব, করার দায়িত্ব হচ্ছে ভাইয়া আপনাদের। ওকে, সো আমি একটুখানি নিচে যাই,
এবার হচ্ছে সরল যন্ত্র ক্ষেত্রফল নির্ণয়। সরল যন্ত্রের মধ্যে হচ্ছে বিশেষ করে স্ক্রু গজের বা স্ক্রু গেজের পার্টটা আপনাকে একটু বেশি দেখতে হবে, স্লাইড ক্যালিপার্সের পার্টটা দেখতে হবে। এগুলো কিন্তু আপনারা নর্মালি সবাই জানেন, বাট একটা স্পয়লার দিয়ে রাখি, এই চ্যাপ্টার থেকে আপনার এমসিকিউ আসার চান্স আছে, একটা থেকে দুইটা, বাট সিকিউ হচ্ছে একটু কম দেয়, কারণ সিকিউ আসার পার্সপেক্টিভ বা সিকিউ আসার মতো চ্যাপ্টার বহুত আছে, মেলা মেলা আছে। সো এখান থেকে আপনারা তাও দেখবেন, আমি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না এই চ্যাপ্টার থেকে সিকিউ দেখার, বাট এটা আপনাকে দেখবেন, বাই চান্স যদি চলে আসে, এবং দেখবেন এই পার্ট থেকেই কিন্তু চলে আসবে, এই সাজেশন থেকেই চলে আসবে, ঠিক আছে। সো আমি একটু নিচে স্ক্রল করি, দেখেন এখানে সব কিছুর উত্তর দেওয়া আছে। আমি মেইন পার্টটা যাব, আমি আপনাদের টাইম কিল করব না, এগুলো করলেই আশা করি আপনারা পড়ে যাবেন সব কিছু। এবার আমি যাব অ্যাকচুয়াল গতিতে। গতিতে আমরা কি কি দেখছি? গতিতে দেখছি প্রথমে আমাদের স্মরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে, তারপরে বেগ গতির বিভিন্ন 4টা সূত্র, এবং ভরবেগ মানে সমবেগের জন্য এসি ইকুয়ালস টু ভিটির জন্য আরেকটা 5 নাম্বার সূত্র, ঠিক আছে। তারপরে আমরা দেখছি কি এই রিলেটেড ম্যাথগুলো, এবং এই রিলেটেড ম্যাথের কিন্তু অনেকগুলো টাইপ আছে। আমরা যখন আমাদের এই কোর্সেগুলো করাইতাম তখন কিন্তু অনেকগুলো টাইপ আপনারা দেখছেন। আচ্ছা, এই টাইপগুলো কিন্তু সবকটা আমরা এখানে ইনক্লুড করে দিছি। এর পরবর্তীতে পার্টে কি আসে? পরন্ত বস্তু। পরন্ত বস্তু যা যা আছে সবকটাও আপনারা দেখছেন যেখানে আছে। সো দেখেন, আপনাকে একটুখানি উদাহরণ দেই। দেখেন এখানে কি দেওয়া আছে, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠে এতবার পাক গুলে তার স্মরণ কত হবে? আমরা জানি যে তার কতটুকু স্মরণ হবে, 200 মিটার স্মরণ হবে, ঠিক আছে, কারণ সে 1.5 মিটার মানে একটা নির্দিষ্ট পার্ট সে পাক বেশি খাইছিল, 0.5 সে পাক বেশি খাইছিল, 0.5 এর জন্য তার স্মরণটা হচ্ছিল। ওকে, একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে আসলো, অর্থাৎ 10 মিটার সামনে গেছে, সেখান থেকে আবার 4 মিটার ব্যাক করছে। তার মানে এখানে বলা হয়েছে দূরত্ব স্মরণের মধ্যে পার্থক্য কত? দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে টোটাল আপনি কতটুকু ডিস্টেন্স কভার করছেন, আর স্মরণ হচ্ছে, স্মরণ বুঝার একদম শর্টকাট হচ্ছে আপনি ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট বরাবর দাগ দিবেন, তাহলে মধ্যবর্তী যতটুকু দূরত্ব থাকবে বা মধ্যবর্তী যতটুকু গ্যাপ থাকবে, ওই গ্যাপটাই হচ্ছে আপনার ভাইয়া স্মরণ। তারপরে দেখেন একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে আবার পূর্ব দিকে 8 মিটার দূরত্ব অতিক্রম করলো। তার মানে এখান থেকে আপনাকে দেখতে হবে কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, মাথায় রাখবেন। আচ্ছা, আমি একটু দেখি, মাথায় রাখবেন যে মনে করেন আমি যদি একটা কোয়াড্রেন্ট আঁকি, এইটা হচ্ছে আমাদের উত্তর, এইটা হচ্ছে আমার দক্ষিণ, এইটা হচ্ছে আমাদের পূর্ব, এইটা হচ্ছে আমাদের পশ্চিম। এখন এই পার্টগুলো কল্পনা করে করেই আপনাকে এটা কাজটা করতে হবে, ঠিক আছে। সো আপনি দেখেন যে এক স্থান থেকে সোজা উত্তর দিকে গেল, উত্তর দিকে মানে সে সোজা গেছে, সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গেল, তারপরে সে এখানে গেছে। গাড়িটির অতিক্রান্ত কি দূরত্ব ও স্মরণের পার্থক্য নির্ণয় করো। স্মরণ কোনটা হবে? এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা আমার ফাইনাল পয়েন্ট, এতটুকু হচ্ছে আমার স্মরণ। দূরত্ব কি হচ্ছে? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার দূরত্ব। ওকে, সো এখন দেখেন একটি নির্দিষ্ট বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার পর 5 সেকেন্ড, এখানে টাইম দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, ভি এর মান দেওয়া আছে। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটার মান জানতে চাওয়া হয়েছে। তার মানে এখানে আমার ইউ এর মান কত ছিল? 0 ছিল। 0 থেকে আমার ভি পরিমাণ বেগ নিয়ে সে গেছে 5 মিনিট, ঠিক আছে, 5 সেকেন্ডে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আপনি বের করবেন। বের করার পরে ওকে, সো এখান থেকে কতটুকু কাজ করবেন, তারপর হচ্ছে পরবর্তী 10 সেকেন্ড, মানে এই 5 সেকেন্ড গেছে, তারপরে আবার 10 সেকেন্ড মানে টি2 এর জন্য আপনি চিন্তা করেন যে প্রথম আমার এক্সপেরিমেন্টটা কি ছিল? 0 থেকে 20, ঠিক আছে, 0 থেকে 20 আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট, এবং এই এক্সপেরিমেন্টের টাইমের মান হচ্ছে 5 সেকেন্ড। সেকেন্ড এক্সপেরিমেন্ট কি ছিল? সেকেন্ড এক্সপেরিমেন্ট ছিল 20 থেকে আমার পরবর্তী পার্ট, 20 থেকে আমার পরবর্তী পার্ট, তার মানে 20 থেকে আমার পরবর্তী পার্ট সেকেন্ড এক্সপেরিমেন্ট টাইম কতটুকু দেওয়া আছে ভাইয়া? 10 সেকেন্ড। তার মানে এখান থেকেই হচ্ছে আপনাকে এই 10 সেকেন্ডে বস্তু কতটুকু অতিক্রান্ত দূরত্ব করতেছে সেটার মান জানতে হবে। তার মানে আপনি এখানে পরবর্তী সেকেন্ড পার্টের জন্য বেগ পাইছেন, যেটা আমার আদি বেগ, টাইম পাইছেন। ওকে, তারপরে ত্বরণটা আপনাকে বের করতে হবে। ত্বরণটা কিভাবে বের করবেন ভাইয়া? ত্বরণ বের করার প্রসেস হচ্ছে আপনি এই যে ফার্স্ট পার্ট আছে না, এই ফার্স্ট পার্ট থেকে যে ত্বরণটা
ইউজ হচ্ছে এই ত্বরণটাই আপনি ওইখানে সুন্দর মতো বসাই দিলে আপনার কি চলে আসবে, এই মানটা চলে আসবে। বেগের মাত্রা আমি বারবার বলছি, এটা আপনারা অনেকেও জানেন, আশা করি এটা পারবেন। সো দেখেন এখানে কি বলে দেওয়া আছে, এখানে দেখেন বলে দেওয়া আছে একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে আমার এটা আদিবেগ ইউ এর মান দেওয়া আছে, এখানে এস এর মান দেওয়া আছে, এবং 50 মিটার দূরে অবস্থিত তক্তার মধ্যে প্রবেশ করার এত সেকেন্ড পরে সে থেমে যায়। ঠিক আছে, তক্তায় যে প্রবেশ করছে এত সেকেন্ড পরে সে সুন্দর মতো ভাইয়া থেমে গেছে। তার মানে এখানে আমার ভাইয়া কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। বলা হয়েছে তক্তাটি মাটির দেওয়ালের গায়ে লাগানো ছিল। মনে করেন এইটা ছিল আমার তক্তা ভাইয়া, এইটা ছিল আমার তক্তা, আর এইখানে ছিল আমার একটা মাটির দেওয়াল। ঠিক আছে, এবার বলা হয়েছে তক্তাটির পুরুত্ব, তক্তাটির এই এতটুকু পুরুত্ব কত দেওয়া আছে, আমার 21 সেন্টিমিটার দেওয়া আছে, যেটা কুমিল্লা বোর্ড 21-এ কোশ্চেন। বলা হয়েছে বন্দুকের গুলিটি কত সময় পরে তক্তাটিকে আঘাত করবে। তাহলে দেখেন বন্দুকের গুলি এই বেগ নিয়ে বের হয়েছিল এবং গুলি থেকে তক্তার দূরত্ব ছিল আমার 50 মিটার। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাকে কি বের করতে বলা হয়েছে, কত সময়, অর্থাৎ টাইমের মানটা বের করতে বলা হয়েছে ভাইয়া, টাইমের মানটা বের করতে বলা হয়েছে। আপনি সূত্র ইমপ্লিমেন্ট করে সুন্দর মতো টাইমের মানটা বের করে ফেলবেন। এখানে আমার অ্যান্সার দেওয়া আছে। এবার বলা হয়েছে যে মাটির দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে নাকি। এবার চিন্তা করেন, এইটা ছিল আমার তক্তা, আমি একটু বড় করে আঁকতেছি, এইটা ছিল আমার তক্তা, ওকে, আর এইটা ছিল আমার ওয়াল, এইটা ছিল আমার তক্তা, আর এইখানে ছিল আমার ওয়াল। গুলিটা যদি তক্তা ভেদ করে মাটির দেওয়ালে হিট করে তাহলেই কি হইতে হবে, তাহলেই হচ্ছে আমার দেওয়ালটাকে ক্ষতিগ্রস্ত করবে। তার মানে আমাকে এখান থেকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি, আপনারা চাইলে এইভাবে বের করতে পারেন যে তক্তায় যখন প্রবেশ করলো তখন তার বেগের মান দেওয়া আছে, এইবার তার কতটুকু দূরত্ব সে এত সেকেন্ড পরে থেমে গেছে, তক্তার মধ্যে এত সেকেন্ড পরে থেমে গেছে, তার মানে টাইমের মান দেওয়া আছে, এবং থেমে যাওয়ার মানে কি, তার শেষ বেগও 0। এই ইউ, টাইম আর ভি ইকুয়ালস টু 0, এটার জন্য তার স্মরণ কতটুকু হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। এই স্মরণের মান যদি তক্তার পুরুত্ব থেকে বেশি হয়, এই স্মরণের মান যদি তক্তার পুরুত্ব থেকে বেশি হয়, তার মানে কি এই থেমে যাওয়ার পর সে তক্তাকে ক্রস করে মাটির দেওয়ালটাকেও ক্ষতিগ্রস্ত করছিল, এটাই মিনিং। আর আমার স্মরণটা যদি তক্তার পুরুত্ব থেকে কম হয়, তার মানে তক্তার মধ্যে আটকা পড়ছে, সেই দেওয়াল পর্যন্ত যেতে পারে নাই। এখানে সুন্দর মতো আপনার অ্যান্সারগুলো ইনপুট দেওয়া আছে, এখানে চাইলেই এই অ্যান্সারগুলো আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো এখানে এরপরে আমরা কি দেখবো, এখানে দেখেন আপনাকে এসকিউ পার্ট দেওয়া আছে। এসকিউ পার্টে কি বলা হয়েছে, এখানে বলা হইলো যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। দেখাইছেন যে পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য আমাকে কি লাগবে, পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য একই দিক থেকে বারবার অতিক্রম করা লাগবে 1 পয়েন্ট, এবং নির্দিষ্ট সময়ে বারবার অতিক্রম করা লাগবে। এই দুইটা মেনটেন করলে আমার পর্যাবৃত্ত গতি হচ্ছে। তারপরে হচ্ছে ঘূর্ণন গতি কাকে বলে। ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি বারবার হচ্ছে বৃত্তাকার পথ অতিক্রম করে তাহলে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। চলন গতি কাকে বলে, স্পন্দন গতি কাকে বলে, ঘড়ি কাটা গতি, স্পন্দন গতি না ঘূর্ণন গতি ব্যাখ্যা করো, এইটা আপনাকে দিয়ে দেওয়া আছে, এটা একটু রিডিং পড়লে আপনাদের হয়ে যাবে। এরপর দেখেন বলা হয়েছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি। দেখেন সূর্যের চারদিকে পৃথিবীর গতি সবসময় পর্যাবৃত্ত গতি। প্রথম কথা, সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরতেছে 365 দিনে ঘুরতেছে না একবার, তার মানে কি তার টাইমটা নির্দিষ্ট, এবং সে কি একই পদে বারবার ঘুরতেছে না, তার পথটা কি চেঞ্জ হচ্ছে না, পথটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আমার ফাইনাল অ্যান্সারটা হবে কি ভাইয়া, পর্যাবৃত্ত গতি। এই দেখেন পর্যাবৃত্ত গতি। ওকে, তারপর সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। স্পন্দন গতি মানে কি, আপনার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এরকম মোশন থাকবে, তাই না, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এরকম মোশন থাকতেছে। সো এইটাকে বলা হয় স্পন্দন গতি, এবং স্পন্দন গতি কিন্তু আমাদের পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল পার্ট। বাট পর্যাবৃত্ত গতি মানে কি, পর্যাবৃত্ত গতিতে কিন্তু আপনার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মোশন নাই। সো এখান থেকে এটা আমাদের বলে দেওয়া হয়েছে, আপনি একটা পড়লে বুঝতে পারবেন। এবার দেখেন আমাদের টপিক 2 তে কি বলা হয়েছে। আচ্ছা, এখানে দেখো এখানে কি দেওয়া আছে, এখন আমাদের পার্ট হচ্ছে লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশির মধ্যে সম্পর্ক। এখানে দেওয়া আছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। এবার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বা নিচের দিকে পড়ন্ত বস্তু, এটার পার্টটা কিভাবে জানি, যদি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হয়
উপরের দিকে ভাইয়া নিক্ষিপ্ত বস্তু হয় তখন জি এর ক্ষেত্রে আমরা মাইনাস জি ক্যালকুলেশন করি, আর যদি নিচের দিকে হয় তাহলে নর্মাল জি হিসাবেই ক্যালকুলেশন করি। অর্থাৎ মনে করেন আপনার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটা যদি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা ইউজ করি তাহলে আসবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। আর যদি পরন্ত বস্তু বা নিচের দিকে যে বস্তুটা পড়ে যাচ্ছে তার জন্য ইউজ করি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এটার জন্য আমরা ক্যালকুলেট করতে পারবো। সো এতটুকু মাথায় রাখলে এনাফ। এখন দেখেন খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। ত্বরণ অর্থাৎ এ এবং টি এর মধ্যে লেখচিত্র কিভাবে কনভার্ট হচ্ছে বা জি টি এর সাথে কিভাবে কনভার্ট হচ্ছে এটার মানটা আপনাকে লেখচিত্রতে দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, আপনি কিভাবে লেখচিত্র প্লট করতেছেন। এবার বলা আছে দেখেন যে গাড়ির বেগ দেওয়া আছে 2 মিনিটে স্থির অবস্থা থেকে আপনার বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে এবং 90 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আপনি কনভার্ট করবেন। গাড়িটি ত্বরণ কত সেটা মান জানতে চাওয়া হয়েছে। সুন্দর মতো গতিসূত্রে ইমপ্লিমেন্ট করবেন। মন্দনের মাত্রা কি, মন্দনের একক কি, এটা ইউজ করবেন। ওকে, সো এখানে দেখেন আমার আরো কিছু টাইপ দেওয়া আছে, যে এখানে দেখেন আপনার লেখচিত্র দেওয়া আছে। এই লেখচিত্র এখানে সময় দেওয়া আছে আর এখানে আমার বরাবর বেগ দেওয়া আছে। তাহলে দেখেন এখান থেকে এতটুকু যখন উঠছে তাহলে এই পার্টটা হচ্ছে আমার বেগ সময় রিলেটেড আর এইটা হচ্ছে আমার বেগ রিলেটেড। ঠিক আছে, এরপরে আপনার এখান থেকে যে কোশ্চেনটা আছে করলেই আপনার জন্য মোটামুটি এনাফ। আচ্ছা, এবার সিকিউ পার্টে আমি যদি একটু অ্যানালাইসিস করে দেখাই তো দেখেন আমার হচ্ছে 0 পয়েন্ট থেকে এ পয়েন্টে যে গেছেন, এ পয়েন্টের আপনার এখানে সময় দেওয়া ছিল 20 আর এ পয়েন্টে আপনার বেগ দেওয়া ছিল 25। এরপরে এ থেকে বিতে যে গেছেন, এ থেকে বিতে দেখেন আপনার এই পজিশন কি পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হয় নাই। তার মানে আপনার বেগ বরাবর কোনো পরিবর্তন হয় নাই, মানে এই পজিশনে আপনার সমবেগ কাজ করতেছে, বাট আপনার কিন্তু সময় কিন্তু অতিক্রান্ত হচ্ছে, সময় কিন্তু ভাইয়া অতিক্রান্ত হচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন। সো দেখেন প্রথম গাড়ির ত্বরণ এর মানটা আপনার জানতে চাওয়া হয়েছে। এবার বলা হয়েছে 30 সেকেন্ড পর গাড়ি দুটি অতিক্রান্ত দূরত্ব তুলনা করো। আপনার এখান থেকে প্রত্যেকটা পার্ট নিয়ে দেন ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন আমার এখানে কি বলা হয়েছে, প্রথম গাড়ি ও এ বিতে গেছে, তার মানে প্রথম গাড়ি এখান থেকে 0 থেকে এ পয়েন্টে গেছে, এটার জন্য একটা অতিক্রান্ত দূরত্ব আসবে S1, এ থেকে বিতে গেছে এটার জন্য আমার আসতেছে S2, এবং দ্বিতীয় গাড়ির জন্য কি সিডি রেখা, এই যে আপনার হচ্ছে এই সিডি রেখার কি আমার প্রথমেই ছিল আমার আদিবেগ 40, পরবর্তীতে আমার আদিবেগ কি শেষ বেগ কি হয়ে গেছে 0 হয়ে গেছে, এবং 40 থেকে যে 0তে আসছে তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল আমার 30 সেকেন্ড। তার মানে এটার জন্য আমার কতটুকু ডিস্টেন্স কভার করতেছে এখান থেকে আপনি বের করতে পারবেন, এবং এইটার জন্য আপনার কতটুকু টাইম ট্রাভেল করতে হচ্ছে 30 সেকেন্ডের টাইম ট্রাভেল করতে হচ্ছে, 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড। সো এখান থেকে আপনি সুন্দর মতো এটা বের করতে পারতেছেন। এরপরে দেখেন আপনাকে কি বলে দেওয়া হচ্ছে, এরপরের কোশ্চেনটা দেখেন, মুক্ত হবে পরন্ত বস্তু কিন্তু পার্টটা বলে দিছি যে যেহেতু সে নিচে পড়তেছে তার মানে জি এর মান কি হচ্ছে ভাইয়া, জি এর মান এখানে আমার সুন্দর মতো পজিটিভ হচ্ছে। সো দেখেন এখানে বলা হয়েছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আপনি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবেন। কিভাবে কনভার্ট করবেন দেখেন, 72 কিলোমিটার পার আওয়ার মানে কি নিচে আওয়ার, তার মানে 72 এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করা মানে আমার 1000 দিয়ে গুণ করবেন, আর আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করা মানে আপনি 3600 দিয়ে এখানে কনভার্ট করবেন। সো এখান থেকে আপনার মানটা সুন্দর মতো বের হয়ে যাচ্ছে। আবার বলা আছে দেখেন যে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হয়েছে, তার মানে এখানে 100 মিটার উচ্চতা, এটা মান কি দেওয়া আছে, আমার হাইট দেওয়া আছে, নিচে ফেলে দেওয়া হলো, কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে ভি এর মান জানতে চাওয়া হয়েছে, এবং 100 মিটার উচ্চতা থেকে যখন বস্তুটাকে এইভাবে মনে করেন 100 মিটার উচ্চতায় আছে, এইভাবে যখন বস্তুকে ফেলে দিচ্ছি, প্রথম অবস্থায় আমার আদিবেগ কতটুকু ছিল, 0 ছিল। প্রথম অবস্থায় আমার আদিবেগ কতটুকু ছিল ভাইয়া, 0 ছিল, এবং এখানে হাইট কতটুকু কভার করছে 100 মিটার। এখানে আমার অভিকর্ষজ ত্বরণের টানে কাজ করতেছে, মানে অভিকর্ষজ বল বা টান, এটার কারণে কি নিচে বস্তুটা পড়তেছে, তার মানে জি কাজ করতেছে, এখানে বেগের মান ভি এরটা বের করতে হবে। সো আবার দেখেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কি হচ্ছে বসাবেন। এরপর আমি যদি একটু নিচের দিকে যাই, সো এখান থেকে দেখেন আপনার হচ্ছে বিনা বাধায় পরন্ত বস্তুর সম্পর্কগুলো যেগুলো ডাইরেক্ট বইতে আছে, এখানে হচ্ছে
পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র কোনটি? ডাইরেক্ট বইতে আছে। এবার পরন্ত বস্তুর ক্ষেত্রে সিকিউ পার্টটা কিভাবে কাজ করতেছে আমি একটু যদি সিকিউ পার্টটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, দেখেন বি বিন্দুকে লক্ষ্য করে, এই বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে, এ পয়েন্ট থেকে একটা টেনিস বলকে স্থির অবস্থা থেকে নিচে ফেলে দেওয়া হলো। যেহেতু স্থির অবস্থা আছে তার মানে মনে রাখবেন এখানে আমার কাজ করতেছে 0 মিটার পার সেকেন্ড। তা দেখে সি হতে একজন বালক বলটিকে ধরার জন্য এত বেগে দৌড় দিল, ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান এত এবং বাতাসে বাধা বিবেচনা করা হয়নি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021 সালে একটা কোশ্চেন। বলা হয়েছে ভূমি স্পর্শ করা মুহূর্তে বলের বেগ কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। তার মানে দেখেন বলটি আমার কি আদি বেগ 0 ছিল, এখানে একটা জি ত্বরণ কাজ করতেছিল, আমার হাইট কভার করতে হচ্ছে 60, এখান থেকে বসাবেন v ইকুয়ালস টু ইউ প্লাস জি টি, বাট টাইম তো এখানে দেওয়া নাই, তো হাইট দেওয়া আছে, তাহলে কিভাবে করব? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g h, এই সূত্র মোতাবেক যদি কাজ করেন দেখবেন আপনার এই উত্তরটা ভাইয়া মিলে গেছে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? সি বিন্দুতে অবস্থানরত বালকটি বলটা ধরতে পারবে কিনা। বলটা যখন ভাইয়া নিচে পড়তেছে, প্রথম কথা বলটা যখন নিচে পড়তেছে একটা ভি বেগে পড়তেছে, তার সাথে একটা টাইম আছে, বি পয়েন্টে আসতে মনে করেন তার t1 পরিমাণ টাইম লাগে। এখন সি পয়েন্ট থেকে যে ব্যক্তিটা বি পয়েন্টের দিকে দৌড় দিছে, সে যদি এই টাইমের মধ্যে বি পয়েন্টে চলে আসতে পারে, এই টাইমের মধ্যে সে যদি ভাইয়া বি পয়েন্টে চলে আসতে পারে তাহলেই বলটাকে গ্র্যাব করবে, আদারওয়াইজ সে কি করতে পারবে না ভাইয়া, গ্র্যাব করতে পারবে না। তার মানে সি পয়েন্ট থেকে যে বি পয়েন্টে আসতেছে তার টাইমটা কি হইতে হবে? এই t1 এর হয় সমান হইতে হবে বা তার থেকে কম হইতে হবে। সো এই ফরম্যাটে আপনি দেখেন উত্তরটা ট্রাই করবেন, দেখবেন আপনার উত্তরটা মিলে যাবে। এরপরে দেখেন 75% কমন উপযোগী, ঠিক আছে, উপযোগী এক্সাম। তারপর আপনাকে এখানে এক্সামের পার্ট দেওয়া আছে, যে এক্সামে এমসিকিউর পার্ট দেওয়া আছে। দেখেন সরল দোলকে কি রকম গতি হচ্ছে, তারপরে আপনার নিচের কোনটি ভেক্টর রাশি স্কেলার রাশি বৃত্তাকার পদের পরিধির, এই পার্টটুকু দেওয়া আছে। দেখেন আপনাকে খুব সুন্দর মতো সব কিছুর মান দিয়ে দেওয়া আছে, এবং এখানে কিন্তু আপনার যে অনুধাবনমূলক বা একটু হাই থটের যে এমসিকিউগুলো, এখানে এমসিকিউগুলো দেওয়া আছে। দেখেন কি দেওয়া আছে এখানে দেখেন আপনার সময় দেওয়া আছে, আর এখান থেকে বেগ দেওয়া আছে, এবং 0 সময়ের জন্য তার কতটুকু বেগ হচ্ছে, 5 সেকেন্ড সময়ের জন্য তার কতটুকু বেগ হচ্ছে, 10 সেকেন্ড সময়ের জন্য কতটুকু বেগ হচ্ছে, সব কিছু এখানে বলে দেওয়া হচ্ছে। সুতরাং এটার সাপেক্ষে আপনি ম্যাথটা করবেন, দেখবেন আপনার অলমোস্ট ম্যাথটা মিলে যাবে। এবার দেখো ভাইয়া সিকিউ পার্টে কি বলে আছে দেখো, এখান থেকে আপনার এ পয়েন্টে আমার কি হচ্ছে, আমার এক পাশে এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর আমার বেগ দেওয়া আছে। যখন এ পয়েন্টে থাকতেছে সময় যখন 0, বেগও আমার কি হচ্ছে 0। যখন এ থেকে আমার এটা 0 পয়েন্ট কল্পনা করি, 0 থেকে ও থেকে যখন আমার এ পয়েন্টে যাচ্ছে তখন দেখেন আমার সময় কতটুকু লাগতেছে 20, এবং আমার বেগ কতটুকু হচ্ছে 20। আবার দেখেন এ থেকে যখন বিতে যাচ্ছে আমার বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বাট আমার সময়ের কি হচ্ছে ভাইয়া, পরিবর্তন হচ্ছে। তার মানে এই এ থেকে বি যাচ্ছে আমার মোটামুটি সমবেগে। আবার দেখেন বি পয়েন্ট থেকে যখন সি পয়েন্টে যাচ্ছে আমার বেগ হয়ে যাচ্ছে 30, বাট টাইম হয়ে গেছে আমার 60। তার মানে এখানে কি হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে, মানে আমার ত্বরণ থাকতেছে। আবার সি থেকে যখন ডিতে যাচ্ছে তখন আমার মন্দন থাকতেছে, অর্থাৎ বেগের মান, আদি বেগের মান 30, শেষ বেগের মান 0, এবং টাইম কতটুকু লাগতেছে 60 থেকে 30, অর্থাৎ 60 থেকে 90 মানে আপনার 30 সেকেন্ড। এটা ছিল আপনার মেইনলি উদ্দীপক। এবার দেখেন এখানে কি বলা হয়েছে, সুষম দ্রুতি কাকে বলে। ক্ষমতা একটি লব্ধ রাশি প্রকাশ করে, এটা ক্ষমতা চ্যাপ্টারে গিয়েই দেখতে পারবেন। উদ্দীপকের তথ্য অনুসারে আলোকে 30 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব, 30 সেকেন্ড কোথায় ভাইয়া, 30 সেকেন্ড কোথায়, 30 সেকেন্ড হচ্ছে এইখানে, 30 সেকেন্ড হচ্ছে মনে করেন এটার মধ্যে। তার মানে আপনি প্রথম দেখেন 0 থেকে 20 সেকেন্ডে আপনার কতটুকু দূরত্ব হয়েছে S1, এবং এই দূরত্বে কিন্তু আপনার বেগের কিন্তু পরিবর্তন হয়েছে। বাট আপনার 20 থেকে 45 এই টাইম ট্রাভেলের মধ্যে কিন্তু আপনার সমবেগ হয়েছে, তাহলে সমবেগের সূত্র S2 = VT দিয়েই কিন্তু আপনার গোটাটা মিলে যাবে। ওকে, তার মানে প্রদত্ত তথ্যের আলোকে ও এ বি বি সি সি ডি অংশে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করেন। বল হচ্ছে আপনার F = ma, এটা ছিল আমার বল। F = ma, এটা ছিল আমার বল। সো বল থেকে আমরা এখানে কি থেকে পারি, বল দেখেন আপনার ও পয়েন্ট থেকে এ পয়েন্ট আপনার কি হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে, মানে ত্বরণ হয়েছে, একটা বল থাকবে। এ থেকে বি পয়েন্টে কি হয়েছে, আমার বেগ কি পরিবর্তন হয়েছে না, আমার বেগ কিন্তু ভাইয়া সেম আছে, তার মানে এখানে আমার কোনো বল থাকবে না,
0 থাকবে। বি থেকে সি আমার কি বেগের পরিবর্তন হয়েছে? হ্যাঁ ভাইয়া বেগের পরিবর্তন হয়েছে, মানে এখানে আমার একটা বল কাজ করতেছে। সি থেকে ডি এখানে আমার কি ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে? মন্দন হয়েছে, তার মানে এখানে ঋণাত্মক বল কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে 4টা বল হচ্ছে যোগ করে দিবেন, আপনার যে বলটা থাকবে এটি আপনাকে জানতে চাওয়া হয়েছে। আবার দেখেন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটি বন্দুক থেকে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি, তার মানে এখানে আমার আদিবেগ ইউ এর মান দেওয়া আছে। 2.8 সেকেন্ড পরে একটি তক্তাকে আঘাত করে, তার মানে এখানে যদি আমি একটা তক্তা রাখি, এখান থেকে আমার গুলিটা আসতেছে, গুলিটা এসে তক্তাকে আঘাত করতে তার 2.8 সেকেন্ড টাইম ট্রাভেল নিচ্ছে, ঠিক আছে। এবং তক্তার মধ্যে প্রবেশ করার এত সেকেন্ড পরে সে কি হয়ে গেল, গুলিটা থেমে গেল মানে কি, এটা শেষ বেগ কি হয়ে গেছে ভাইয়া? 0 হয়ে গেছে। এটা শেষ বেগ ভাইয়া কি হয়ে গেছে ভাইয়া? 0 হয়ে গেছে। তক্তাটি একটি গাছের সাথে লাগানো ছিল, তক্তাটা একটা গাছের সাথে লাগানো ছিল, মানে এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগে করে আসছিলাম যে তক্তা আমার দেয়ালের সাথে লাগানো ছিল, দেয়ালটাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে নাকি, এটা সেম ম্যাথ কিন্তু আমরা করে আসছি। দেখেন আমি ভার্নিয়ার ধ্রুবক কি, কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও আপনার দ্রুতি শূন্য নয়, এটা পড়লে মোটামুটি বুঝতে পারবেন। এখানে দেখেন তক্তাটি বন্ধু থেকে কত দূরত্বে ছিল, দূরত্বে মানে কি দেখেন আপনার বেগের মান দেওয়া আছে, আপনার তক্তাকে কতটুকু টাইমের আপনার হিট করতেছে এটার মান দেওয়া আছে, অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, কতটুকু দূরত্ব এস ইকুয়ালস টু ইউটি দিয়ে করতে হবে। কেন ইউটি দিয়ে করবেন? কেন ভাইয়া সমবেগ দিয়ে করব? আমরা কেন ত্বরণ কাজ করব না? দেখেন আপনার বন্দুক থেকে যে তক্তাকে হিট করতেছে, বন্দুক থেকে ভাইয়া যে তক্তাকে হিট করতেছে, এখানে কোনো কি ফোর্স কাজ করতেছিল না, বাতাসে বাধা কাজ করতেছে না। তার মানে বাতাসে বাধা যদি কাজ না করে আপনার ফোর্স কি থাকবে ভাইয়া? ফোর্স থাকবেই না, ফোর্স থাকবেই না, কারণ আপনার তো বেগেরই পরিবর্তন হয় নাই, আপনার তো ভাই এখানে কোনো বেগেরই পরিবর্তন হয় নাই। যদি বেগেরই পরিবর্তন না হয় তা সমবেগ কাজ করতেছে, সমবেগ কাজ করা মানে এখানে ত্বরণ থাকতেছে না, ত্বরণ না থাকলে আমার ফোর্সও থাকতেছে না। তার মানে এখানে মোটামুটি আমি এটা বলতে পারি যে আমার বন্দুক থেকে তক্তা পর্যন্ত আমার বেগ কি থাকবে, প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা টাইম ট্রাভেলে আমার বেগটা আমার সেমই থাকতেছে, এইটাই। যদি বক্তার দূরত্ব 36 সেন্টিমিটার হয় গাছকে ক্ষতিগ্রস্ত করবে নাকি, ওই আগের টাইপের ম্যাথটা ধরতে পারছেন? ওকে, এবার হচ্ছে আমার চ্যাপ্টার 3 বলের ক্ষেত্রে আমরা কি কি দেখছিলাম? এফ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে কিছু টাইপ ম্যাথ, কিছু টাইপ বল, মহাকর্ষ বল, এই বল সেই বল, স্প্রিং বল, এগুলা হচ্ছে দেখছিলাম। তারপর লাস্টে কি আমি কি দেখছিলাম, আমরা হচ্ছে লাস্টে গিয়ে ঘর্ষণ নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। সো আসেন দেখি আমরা একটু আলোচনা করি এখান থেকে ভাই কি দেওয়া আছে দেখেন। রকেট এগোতে কিসের উদাহরণ? ভরবেগের সংরক্ষণশীলতার উদাহরণ, ঠিক আছে। এইটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে বস্তুতার মিলিত ভরবেগের মান, এই চ্যাপ্টারের মধ্যে মাথায় রাখবেন, একদম খাতায় লিখে রাখেন এটা। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এইটা ম্যাথ যেগুলা থাকবে অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের স্কুলে দেওয়ার চান্স অনেক 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 বেশি, ঠিক আছে। সো এখান থেকে বস্তুর মিলিত বেগ মানে কি, যে আপনার দুইটা বস্তু একত্রিত হয়ে একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে, তখন এই পার্টটা কি হয় জানেন? m1 প্লাস m2 ইন্টু v, এইটা আমরা লিখি, জাস্ট এতটুকু পার্ট সুইচ করে আমরা এইটা লিখি, ঠিক আছে। সো মিলিত বস্তুর বেগের পার্টটা বুঝতে পারছেন। তবে দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে, যখন বিপরীত দিক থেকে আসে একটা বস্তুর বেগকে পজিটিভ ধরে হয় আর একটা বস্তুর বেগকে আমার নেগেটিভ ধরা হয়, এটা যাতে আপনার কোনোভাবেই ভুল না হয়, ক্যালকুলেশন করবেন, উত্তর মিলবে। এবার দেখেন আপনাকে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন? দেখেন কি বলা হয়েছে, ক্রিকেট খেলায় একজন বলারকে অনেক দূর থেকে দৌড়ে এসে বল করতে হয়, কারণ এর ফলে বল কর্তৃক লব্ধ জড়তার মান বেশি হয় এবং বলার অনেক জোরে বল করতে পারে, মানে জড়তাটাকে ওরা যে মোমেন্টাম, এই জড়তাটাকে তারা ইউজ করে আমরা কিন্তু দূর থেকে আমরা এই বলটাকে নিয়ে খুব সুন্দর মতো থ্রো করতে পারি, ঠিক আছে, ডেলিভারি দিতে পারি। ওকে, সো এখান থেকে আপনি সিকিউগুলো পড়বেন, শর্ট কোশ্চেনগুলো পড়বেন, দেখবেন আপনার অনেক কিছুই এখানে কমন পড়ে যাবে।
এরপর হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যবহার। দ্বিতীয় সূত্রের ব্যবহার মানে এখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক, এটা মাথায় রাখবেন। যেটা আমরা এফ ইকুয়ালস টু এম এ যেটা পাইছি সেটা আমরা এই সূত্র থেকে পাইছি ভাইয়া, এই সূত্র থেকে কিন্তু পাইছিলাম। তারপর দেখেন গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল, লব্ধি বল শূন্য মানে কি, লব্ধি বল কি। এখন আমরা 9-10-এ কিন্তু অলমোস্টই একটা বস্তুর উপর একটা বল কাজ করে, একটা বস্তুর উপর আমাদের দেওয়া বল বা ফ্রিকশন এরকম বল কাজ করায়, বাট একটা বস্তুর উপর যে একটা বলই কাজ করবে সেটা মিনিং বা সবসময় কাজই করবে এটা কোনো হচ্ছে গ্যারান্টি নাই। একটা বস্তুর উপর একাধিক বল একাধিক দিক থেকে কাজ করতে পারে। এই কারণে আমরা অ্যাকচুয়ালি এফ ইকুয়ালস টু এম এ এটা আপনাদের শিখাইলেও পারফেক্ট হচ্ছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এখানে আপনার ফ্রিকশন বল থাকতে পারে, এখানে আপনার দেওয়া একাধিক বল থাকতে পারে। এই সামেশন অফ এফ কে আমরা লব্ধি বল বলে থাকি, ঠিক আছে। তাহলে দেখেন লব্ধি বল শূন্য হলে কোন অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। তার মানে সমবেগে লব্ধি বল যদি শূন্য হয়, লব্ধি বল শূন্য মানে কি এখানে কোনো বল নাই, যদি বল না থাকে এখানে কোনো আমার ত্বরণ নাই, ত্বরণ না থাকা মানে কি এখানে আমার অ্যাকচুয়ালি সমবেগ কাজ করতেছে, ঠিক আছে। সো এইভাবে করে অবজেক্টিভগুলো দেখতে পারেন। এখানে যেমন বলা হয়েছে কি একজন বালক 50 নিউটন বল, অর্থাৎ এখানে এফ এর মান দেওয়া আছে ঘর্ষণহীন মেঝেতে একটি এত গ্রাম ভরের, এখানে এম এর মান দেওয়া আছে, বাক্সকে ধাক্কা দেয় ত্বরণ কত হবে। দেখেন এফ এর মান আছে, এম এর মান আছে, ত্বরণের মান চাইছে। আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ, তার মানে এ ইকুয়ালস টু এফ বাই এম, সুন্দর মতো বের হয়ে গেছে, ঠিক আছে। সো এইরকম করে আপনি যদি কাজ করেন দেখবেন যে আপনার অনেক কিছু মিলে যাবে। তারপরে দেখেন টপিক 3 এমসিকিউ পার্ট, অর্থাৎ গতির উপর যে ঘর্ষণের প্রভাব, ঘর্ষণের প্রভাব কি, ঘর্ষণ আমরা 3 রকম পাইছি, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ মানে কি, যারা হচ্ছে যেসব পার্ট হচ্ছে ফ্লুইড পার্ট বা প্রবাহিত হইতে পারে, বাতাস প্রবাহিত হইতে পারে, পানি প্রবাহিত হইতে পারে, এগুলো হচ্ছে এগুলোর মধ্য বা এগুলোর মাধ্যম হিসাবে যে ঘর্ষণগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, কোনো বস্তুকে যদি রোলিং করেন, ঘোরান চাকার মতো, এই পার্টগুলো হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণের পার্ট। কোনো বস্তুকে আপনি ফোর্স দিচ্ছেন, বস্তুটা নড়তেছে না, কোনো বস্তুকে আপনি ফোর্স দিচ্ছেন বস্তুটা নড়তেছে না, তার মানে এখানে কি স্থিতি ঘর্ষণ কাজ করতেছে। আপনি ফোর্স দিচ্ছেন বস্তুটা নড়ে গেছে, তার মানে এখানে গতি ঘর্ষণ কাজ করতেছে, ঠিক আছে। ঘর্ষণের ছোট ছোট পার্টগুলো দেখবেন যে আমার এই কথাগুলোর মধ্যে কিন্তু চলে আসছে। এবার হচ্ছে আপনার মেইন কার্ড, এটা হচ্ছে সিকিউ। সিকিউতে অ্যাকচুয়ালি কি কি থাকবে দেখেন, এখানে বলা হয়েছে এত নিউটন ওজনে, তার মানে এখানে ডাব্লিউর মান দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখানে কিসের মান দেওয়া আছে ভাইয়া, ডাব্লিউর মান দেওয়া আছে। একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণে চলতে শুরু করে, তার মানে কি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, ঘর্ষণযুক্ত সে যদি সামনে যায় ফ্রিকশন কাজ করবে তার ঠিক বিপরীত দিকে, ঠিক আছে। খেলনা গাড়িটা সামনে গেলে ফ্রিকশন কাজ করতেছে বা ঘর্ষণ কাজ করতেছে তার ঠিক বিপরীত দিকে, ঠিক আছে। তার মানে চলতে শুরু করলে ঘর্ষণ বল এত হয়, ঘর্ষণ বল আমার এত হয়, এবং এই ঘর্ষণ বলে আমার ত্বরণ কতটুকু হচ্ছে গাড়ির ত্বরণ, এই ত্বরণের মান এর মানও দেওয়া আছে, ঠিক আছে। গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করেন, গাড়ির উপর আমি কতটুকু প্রযুক্ত বল দিচ্ছি বা গাড়ির উপর কতটুকু প্রযুক্ত বল হচ্ছে এটা আপনার নির্ণয় করতে বলা হয়েছে। দেখেন এখানে দেখেন গাড়ির উপর ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, এম এর মান পেয়ে গেছি। এই দেখেন, এই দেখেন আপনার দেওয়া বল এফ, তার বিপরীত দিকে কাজ করতেছে আমার ফ্রিকশন, তাহলে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তার মানে আমার গাড়িটা কি সামনে যাচ্ছিল, আমার দেওয়া বলের কারণে গাড়িটা সামনে যাচ্ছিল, তার ঠিক বিপরীত কাজ করতেছে ফ্রিকশন ইকুয়ালস টু এম এ। এবার বুঝতে পারছেন আমার এই লাইনটা, এই লাইনটা কিন্তু বলা হচ্ছিল। সো এখান থেকে আস্তে আস্তে কাজ করে আমার এই পার্টটুকু বলে দেওয়া হয়েছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর এসকিউর পার্ট, শর্ট কোশ্চেনের পার্টগুলো, এগুলো একটু পড়বেন, দেখবেন আপনার অনেক কিছুই কমন হয়ে গেছে। যেমন এই যে বোতলের ছিবিতে খাঁজ কাটা থাকে কেন, এটা 13 নাম্বারটা একদম ক্লাসের মধ্যে আপনার লিখে রাখেন, 13 নাম্বার চ্যাপ্টার 3 13 নাম্বার যে শর্ট কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে কেন, গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে ফ্রিকশনের জন্য, কারণ যদি ফ্রিকশন না থাকে, গাড়ির টায়ার যদি প্লেন থাকে তাহলে আমরা ব্রেক করলে আর সেটা জায়গা মতো ব্রেক আটকাবে না, জায়গা মতো গাড়িটা থামবে না, অ্যাক্সিডেন্ট হবে এই কারণে। তারপরে ভরবেগ এবং সংঘর্ষ, এটা অনেকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা ভাইয়া অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টপিক নিয়ে অনেক আগেই বলছি, এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা কোশ্চেনগুলো প্যাটার্ন
প্র্যাকটিস করলেই দেখবেন যে কতটা ইম্পর্টেন্ট এটা। দেখেন জাস্ট আপনাদের সিকিউর পার্টটা দেখাই। দেখেন এখানে কি বলা হয়েছে, 10 কেজি 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে এত বেগ এবং এত বেগে গতিশীল, ঠিক আছে। অর্থাৎ দেখেন 10 কেজি ভরের বস্তু M1, এই 10 কেজি ভরের বস্তু এই U1 বেগে গতিশীল, 5 কেজি ভরের বস্তু M2, সেই এই বান্দা হচ্ছে আমাদের U2 বেগে গতিশীল, ঠিক আছে। এবং তারা কি পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ঠিক আছে। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার, এটা হচ্ছে 1 কিলোমিটার। বস্তুদ্বয়ের স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে সংঘর্ষের পূর্বে ওর পরের ভরবেগও সমান, সংঘর্ষের পূর্বের ও পরের গতিশক্তিও সমান। গতিশক্তি মানে কি হাফ mv স্কোয়ার, দুটি সমান হচ্ছে। এখন বলছে যাত্রা শুরুর পর কতক্ষণ পরে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটবে। সো এখান থেকে আপনি সুন্দর মতো গতিবেগ দিয়ে বের করবেন। সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে সেটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এইবার দেখেন পরবর্তী ম্যাথটা, ঠিক আছে। পরবর্তী পার্টে কি দেওয়া আছে? পরবর্তী পার্টে দেওয়া আছে দেখেন, যা নিউটনের গতির তৃতীয় সূত্র। অর্থাৎ তৃতীয় সূত্র কি ছিল? তৃতীয় সূত্র ছিল আমাদের হচ্ছে কোনো বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান। অর্থাৎ এটা হচ্ছে ফিজিক্সের কোনো হচ্ছে উদাহরণ না, এটা নর্মালি আমরা মজা করে বলে থাকি যে আপনি যদি কোনো আপনার বন্ধুকে একটা ধাক্কা দেন, আপনার বন্ধু উল্টা দিকে আপনাকে একটা ধাক্কা দিবে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি সিকিউ গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কিভাবে দিচ্ছে। যেমন আদমজিতে একটা কোশ্চেন আমার চোখে পড়লো যে বন্দুক থেকে এত বেগে, ধরলাম ইউ বেগে এত গ্রাম ভরের অর্থাৎ এম ভরের গুলি ছোড়া হলো, বন্দুকের ভর ধরলাম আমরা 2 কেজি, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করেন। এটা কিভাবে করবেন? দেখেন গুলির ভর M1, গুলির আদিবেগ U1, গুলি ছড়ে গেছে, ঠিক আছে। তার মানে আচ্ছা আমি আরেকটুখানি ভালো মতো বুঝাই। এইটা একটা বুঝাইলে মনে করেন সব হয়ে যাবে। মনে করেন এইটা ছিল আমার বন্দুক, এটা ছিল আমার বন্দুক, এখানে ছিল আমার গুলি, ঠিক আছে। প্রথমে বন্দুকটাও যেমন আমার স্থির অবস্থায় ছিল, গুলিটাও কিন্তু আমার ভাইয়া স্থির অবস্থায় ছিল, ঠিক আছে। তার মানে বন্দুকটার U1 এর মানও 0, গুলিটার U2 এর মানও কত হচ্ছে 0। এবার গুলিটা যখন ফায়ার হইলো, গুলিটা যখন ভাইয়া ফায়ার হইলো, সামনের দিকে চলা স্টার্ট করলো, মনে করেন V2 বেগ নিয়ে, বন্দুকটা কি করবে? পেছনের দিকে ব্যাক করবে V1 বেগ নিয়ে, পশ্চাৎ বেগ, ঠিক আছে। সো এটা কিভাবে করবেন দেখেন, M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। বন্দুক স্থিতিশীল ছিল, গুলিও স্থিতিশীল ছিল, এই পার্টগুলো চেঞ্জ হবে, বুঝতে পারছেন। এবং বন্দুকের মান যে আছে এই মানের আগে একটা মাইনাস বসবে। এই মাইনাস মিনিং হচ্ছে আপনার বেগের মান ঋণাত্মক হয় নাই, আপনার বেগটা কি হয়েছে? উল্টা দিকে হয়েছে। উল্টা দিক হয়েছে বিধাই আপনার কি হয়েছে? আমার মাইনাস চলে আসছিল। এটা একটু মাথায় রাখবেন। তাহলে মৌলিক বলের প্রকৃতি, মৌলিক বলের মধ্যে আছে আমাদের সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, তাড়িত চুম্বক বল। এগুলো আপনারা পড়লে মোটামুটি মুখস্থের পাঠ, এটা আপনার মাথায় রাখবে। তারপরে গতির উপর বলের প্রভাব, ঠিক আছে। গতির উপর বলের প্রভাবে দেখেন সিকিউটা এখানে কি দেওয়া হয়েছে, দেখেন সিকিউতে দেওয়া হয়েছে এখানে দেখেন একটা 20 কেজি ভরের বস্তু আছে, এই বরাবর আপনি 100 নিউটন দিচ্ছেন, এই বরাবর আপনি 80 নিউটন দিচ্ছেন, ঠিক আছে। এটাকে পজিটিভ ধরেন, এটাকে নেগেটিভ ধরেন, ঠিক আছে। যে কোনো পার্টকে পজিটিভ, যে কোনো পার্টকে নেগেটিভ, ওই যে সংঘর্ষের মতো, ঠিক আছে। বস্তুর কার্যকরী ত্বরণের মান ও দিক কোনটি হবে? দেখেন সামেশন অফ F ইকুয়ালস টু MA। তার মানে দেখেন আমি 100 নিউটনকে পজিটিভ ধরছি আর 80 নিউটনকে নেগেটিভ ধরছি, এম এর মান কত? 20 ইন্টু A। এখান থেকে সুন্দর মতো বের করে ফেললেন, বুঝতে পারছেন। তারপর দেখেন স্থির বস্তুর উপর এতকাল সময় ভরবেগের পরিবর্তন। ভরবেগ মানে কি? ভরবেগ কি ভাই? ভরবেগ হচ্ছে ভরবেগকে P দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে M ইন্টু B, ভর ইন্টু বেগের গুণফল। এটা দিলে আপনার ভরবেগ হয়ে যাচ্ছে। সো এইটা করলে আশা করি আপনারা পার্টটা ধরতে পারবেন। এইটা হচ্ছে আমাদের কিসের পার্ট? সিকিউর পার্ট। দেখেন এখানে কি বলা হয়েছে, দেখেন এখানে বলা হয়েছে 1800 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। বেগে চলন্ত 1000 কেজি, 1000 মানে আমাদের ভরের মান দেওয়া আছে। একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক দিলেন, তার মানে এস এর মান হচ্ছে আমাদের এখানে 62।
সাথে সাথে ব্রেক চেপে দিলেন মানে কি, আপনার বিপরীত দিকে একটা ফোর্স যাচ্ছে, অর্থাৎ আপনার ত্বরণের মান কমতে কমতে একটা সময় জিরো হয়ে যেতে পারে। এতে পথচারী 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। থেমে যাওয়া মানে কি, আমার বেগের মান কি হয়ে গেছে ভাইয়া, জিরো হয়ে গেছে। এখন ব্রেক জনিত বলের মান কত বের করবেন, সর্বোচ্চ আদিবেগ কত, এটা বের করবেন। সো মোটামুটি এই চ্যাপ্টারে আপনারা যদি কাজ করেন দেখবেন এই জিনিসগুলোই বারবার দিয়ে দেওয়া আছে। সো এইটা দেখলে মোটামুটি আপনাদের পার্টগুলো শেষ হয়ে যাবে। এগুলা সব কিছুই আমি আলোচনা করছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, লিফটে উপরে উঠা নিচে নামা, এটা একটু মাথায় রাখবেন। লিফটে যখন আপনি উপরে উঠবেন, লিফটে যখন আপনি ভাই উপরে উঠবেন তখন এফ এর মান আসবে, আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ না, তখন মান আসবে এফ ইকুয়ালস টু জি প্লাস এ। আর যখন আপনি নিচে নামবেন, যখন ভাই আপনি নিচে নামবেন তখন আসবে এফ ইকুয়ালস টু এম জি মাইনাস এ। এটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনার মোটামুটি এই চ্যাপ্টারটা ডান। এবার হচ্ছে চ্যাপ্টার 4, কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে যেমন হচ্ছে গতি শক্তি বা বিভব শক্তি সূত্রগুলো ভালো মতো লাগে, তেমনি কি লাগে ভাইয়া, এখানে হচ্ছে আমাদের শক্তি নিত্যতার সূত্র, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমার মোট শক্তির পরিমাণ সেম, এই টাইপ কনসেপ্টগুলো লাগে। তারপরে ক্ষমতার কনসেপ্টগুলো লাগে, এগুলো কিন্তু যদি মোটামুটি পারেন তাহলে এই চ্যাপ্টার আপনার ডান। সো প্রথমে দেখেন এখানে কি দেওয়া আছে, অভ্যন্তরীণ শক্তির এগুলো সিকিউ দেওয়া, ওকে ওকে ওকে। আচ্ছা, এখান থেকে কি দেওয়া আছে, সিকিউ পার্ট। সিকিউ পার্টে কি দেওয়া আছে দেখেন, এখানে বলা হয়েছে যে 60 কেজি ভরে একজন ব্যক্তি, অর্থাৎ এম এর মান দেওয়া আছে, 110 কেজি ভরে একটা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। এখানেও আরেকটা এম এর মান দেওয়া আছে, মোটর সাইকেলটি অতিক্রান্ত দূরত্ব। সো এখানে দূরত্ব এস এর মান দেওয়া আছে, আর এখানে টাইমের মান দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে, 12 সেকেন্ডে মোটর সাইকেলটির গতিশক্তি নির্ণয় করেন। গতিশক্তি সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার। এখান দিয়ে করলে কিন্তু আপনার এটাকে ডান হয়ে যাচ্ছে। তারা বলেছে পর্যায় ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। এখন বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, এটা কিন্তু চ্যাপ্টার 2 এর ম্যাথ, এটা কিন্তু চ্যাপ্টার 2 এর ম্যাথ, বুঝতে পারছেন? সো এটা আপনি করলে এনাফ আপনার জন্য। এরপরে দেখেন আমার কি দেওয়া আছে, এখান থেকে একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? গ্রাফে কি বলা হয়েছে, আচ্ছা এটা তো বেগ সময় লেখচিত্র গ্রাফটা ছিল, ওকে ওকে, তাহলে ঠিক আছে। তারপরে হচ্ছে এসকিউ, শর্ট কোশ্চেনের পার্ট, শক্তির সংজ্ঞা দাও, এক জুল কাকে বলে, যান্ত্রিক শক্তি কাকে বলে, এগুলো মোটামুটি দেখলে আপনার জন্য ফেয়ার এনাফ। এগুলো হচ্ছে আপনার জন্য ফেয়ার এনাফ। ওকে, সো আরেকটা জিনিস আপনাকে বলে দেই যে কাজ শক্তির উপপাদ্য, হ্যাঁ এইটা একটু ভালো মতো দেখবেন। এই যে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, ঠিক আছে, অর্থাৎ আমাদের পি স্কোয়ার ইকুয়ালস টু ই কে বাই 2m, এইটা, এই সূত্রটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, শক্তি রূপান্তর ব্যাপারটা হচ্ছে যে মনে করেন আপনি হচ্ছে একটা বলকে হিট করলেন দেয়ালে, এই হিট করার পর দেয়ালটা হালকা একটু গরম হয়ে গেছে, তার মানে আপনি যখন বলকে হিট করতেছেন তার মধ্যে একটা বেগ ছিল, এই বেগটা কি, এই বেগটা আমার গতিশক্তি। তার মানে এই গতিশক্তিটা যখন দেয়ালে হিট করতেছে, দেয়ালটা গরম হয়ে যাওয়া মানে কি, আমার এখানে ওই গতিশক্তিটা কিছুটা অন্য শক্তি অর্থাৎ তাপ শক্তিতে কনভার্ট হয়েছে। তাপ শক্তিতে কনভার্ট হয়েছে দেখে আমাদের কি করতে পারতেছিলাম, এটা হচ্ছে আপনারা জেনারেট করতে পারতেছিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, সো এইটা যদি আপনি এভাবে কাজ করেন দেখবেন আপনার অনেক কিছু মিলে যাবে। সো দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে আরেকটা পার্ট দেওয়া আছে, দেখেন সিকিউ পার্টে কি দেওয়া আছে। এখানে দেখেন আপনার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দেওয়া আছে, এ থেকে বি পয়েন্টের, বি থেকে সি পয়েন্টের ইস্টু দেওয়া আছে। এ থেকে বি পয়েন্টের দূরত্ব 1 হলে বি থেকে সি হচ্ছে 2, এবং এটা জি এর মান হচ্ছে 9.8। এখান থেকে কি দেওয়া আছে দেখেন, বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে তার 10 সেকেন্ড সময় লাগে। কর্মদক্ষতা কাকে বলে, রান্না করার সময় তেল, লবণ, নবায়নযোগ্য শক্তিগুলো সব আমাদের উপরে ছিল। সি বিন্দু থেকে এ বিন্দুতে কৃত কাজ নির্ণয় করুন, অর্থাৎ সি পয়েন্ট থেকে যদি আমি এ পয়েন্টে যাই তাহলে আমার কতটুকু কাজ করতে হচ্ছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। এবার আপনি চিন্তা করেন এখানে কতটুকু কাজ করতে হচ্ছে, বলেন এখানে কতটুকু কাজ করতে হচ্ছে। তার মানে এখান থেকে আপনি যখন সি পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাবেন, আপনাকে একটা নির্দিষ্ট হাইট আছে, তার মানে কি আপনার অবস্থান পরিবর্তন করতে হচ্ছে। তার মানে এখানে কি বের করতে হচ্ছে, আমাদের এমজি এইচকে নিয়ে কাজ করতে হচ্ছে, এমজি এইচকে নিয়ে কাজ করতে হচ্ছে, অর্থাৎ বিভব শক্তিকে নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? তার মানে বিভব শক্তি এইচ এর মানটা বের করতে পারলে আমার বিভব শক্তি হয়ে যাচ্ছে। তারপর আপনি দেখেন আমার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এখানে মোট শক্তি ধ্রুব থাকে, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। সো আপনি দেখেন এখানে, আপনি দেখেন এ পয়েন্টে আমার মোট শক্তি কি,
মোট শক্তি হচ্ছে আমার বিভব শক্তি। বি পয়েন্টে যেমন আমার মোট শক্তির মধ্যে আমার যেমন গতি শক্তিও আছে, আমার তেমনি বিভব শক্তিও আছে। সি পয়েন্টে আমার মোট শক্তির মধ্যে কি আছে? গোটা গতি শক্তি। এগুলো আমার সেম হচ্ছে নাকি, এটা জাস্ট আপনি প্রুফ করে দেখাবেন, যেটা আপনি বারবার বারবার করে করে আসছেন, ঠিক আছে? সো এখান থেকে আসলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। ওকে, এরপর আমি নিচে যাই। এরপরে হচ্ছে টপিক 3 হচ্ছে আমার কি দেওয়া আছে? ক্ষমতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। টপিক 3 এর মধ্যে ক্ষমতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ক্ষমতা কি জিনিস আমরা জানি, P ইকুয়ালস টু W/T, এটা হচ্ছে ক্ষমতা। P ইকুয়ালস টু W/T, এটা হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে আপনি আরেকটা মনে রাখবেন, এটা হচ্ছে 1 হর্স পাওয়ার ইন্টু 746 ওয়াট, ঠিক আছে? এটাও আপনি মাথায় রাখবেন। এই দুইটাকে কাজ লাগায় আপনি এখানে আপনি ক্ষমতার বিভিন্ন সূত্রগুলো ইমপ্লিমেন্ট করবেন, কোশ্চেনগুলো ইমপ্লিমেন্ট করবেন। এবার কথা হচ্ছে ডাব্লিউ আর টি এর কাজগুলো কি? ডাব্লিউ মানে হচ্ছে যে আপনার যদি অবস্থান পরিবর্তন হয় ডাব্লিউ জায়গায় mgh বসাবেন। আপনার যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে ডাব্লিউ জায়গায় mgh বসাবেন। আপনার যদি কিসের পরিবর্তন হয়, বেগ রিলেটেড পরিবর্তন হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার বসাবেন। আর নর্মালি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এসও চাইলে বসাইতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনার টোটালি কিসের উপর ভাইয়া? কোশ্চেনের উপর, ঠিক আছে? এবার কোশ্চেনগুলো আপনি দেখেন, এখানে দেখেন আপনার কি বলা হয়েছে যে 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে এত সেকেন্ডে এত গ্রাম ভরে বস্তুকে এত মিটার উপরে তোলা হলো। তার মানে এত মিটার যেহেতু উপরে তোলা হচ্ছে, এটা পার্ট আপনার কিভাবে কাজ করতেছে? আমার বিভব শক্তি ফরম্যাটে পার্টটা কাজ করতেছে না, এটাই আপনার। তারপরে দেখেন আপনার বিভিন্ন এই পার্টগুলো সিকিউ পার্ট। এখান থেকে আবার সিকিউ পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে ভাইয়া সিকিউ পার্টটা ইম্পর্টেন্ট। দেখেন সিকিউ পার্টে আসলে কিভাবে বলা হয়েছে। আচ্ছা, এবার দেখেন এখানে কি দেওয়া আছে যে আমাদের 75 ওয়াট, তার মানে 775 ওয়াট মানে আমার পি এর মান দেওয়া আছে। কার্যকর ক্ষমতা একটা মোটর 9 মিটার, অর্থাৎ এইচ এর মান দেওয়া আছে। উঁচু দালানের ছাদে 100 লিটার, তার মানে 100 লিটার বলা যা কথা, 100 কেজি বলাও আমার সেম কথা। পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট, টি এর মান নিছে 2 মিনিট 12 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে টোটালটা টি এর মান। চালানো হয় এত ওয়াট কার্যকর ক্ষমতা দ্বিতীয় মোটর 5 মিটার উঁচু দাঁড়ানোর সাথে এত লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে এত টাইম সময় নেয়। তার মানে এখানে যাই লিখতেছেন যে P ইকুয়ালস টু mgh/t এই ফরম্যাট হিসাবেই কাজ করবে, ঠিক আছে? সো যাই করেন এই ফরম্যাট হিসাবেই অ্যাকচুয়ালি আপনার কাজ করতেছে। সো এইটা মোটামুটি এইভাবেই যাবে। কর্মদক্ষতার এই সেম সূত্র কাজ করতেছে। স্মরণের মধ্যে সম্পর্ক আপনি দেখবেন, এইটা মোটামুটি দেখলে আপনার এই চ্যাপ্টারটা ডান, ঠিক আছে? ওকে, আমি খুব বেশি ব্যাখ্যা দিব না, কারণ আপনাদেরও পড়ার জন্য আমি ক্লাসটা লেন্দি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা যাতে ঠিকঠাকভাবে পড়তে পারেন। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমার চ্যাপ্টার 7 তরঙ্গ শক্তি। তরঙ্গ শক্তির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট, এবং আপনি বিলিভ ইট অর এই প্রতিসংখ্য থেকে আপনার খুব বেশি ম্যাথ দিবে। সো এখান থেকে আপনার কি কি সূত্র আসে? প্রথমে বেগ, ভি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই পার্টগুলো আপনার সূত্রগুলা খুব ভালো মতো আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সূত্রগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু খুব কলাপস করে যেতে পারেন, ঠিক আছে? এখানে যেমন ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো অবজেক্টিভগুলো করবেন। এইখানে যেমন এই ম্যাথটা দেখেন, এখানে কি বলা হয়েছে, এই পার্ট থেকে আমার তরঙ্গ চলা শুরু করছে, এখান থেকে চলে আবার সেম পজিশনে চলে আসছে। এখান থেকে এতটুকু বলা হয় একটা পূর্ণ কম্পন, ঠিক আছে? এরকম সে কয়টা দিছে? এরকম আরো একটা দিছে, তার মানে এখানে দুইটা পূর্ণ কম্পন দিছে। দুটা পূর্ণ কম্পনের জন্য আপনার দেওয়া আছে 8 সেন্টিমিটার। এখানে একটা পূর্ণ কম্পনের জন্যই দেওয়া ছিল আমার 8 সেন্টিমিটার, ঠিক আছে? এখন এই দুইটা অ্যান্সার আপনি করে ফেলবেন সুন্দর মতো। এগুলো হচ্ছে ঢাকা বোর্ড, এবং আপনি যদি এখান থেকে এই ক্লাসটা যদি আপনি হচ্ছে 10 ক্লাস করেন, তাহলে এই 10 বান্দাদের জন্য এই ম্যাথটা পারা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটা পারা উচিত, কারণ একদম বেসিক্যাল ম্যাথ। আপনি যদি 9 হয়ে থাকেন, ঠিক আছে, আপনি দেখবেন, ট্রাই করবেন, না পারলে তো আমরা আছি, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে। এরপর হচ্ছে প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়। প্রথম কথা, আমরা যে প্রতিধ্বনি শুনতে পারি, আমাদের ব্রেইনের একটা সক্ষমতা আছে, অর্থাৎ আমরা যে শব্দটা 0.1 সেকেন্ডের মধ্যে আসে, 0.1 সেকেন্ডের মধ্যে আসে, সেটাই কি আমরা শুনতে পারি, আদারওয়াইজ আমরা কিন্তু শব্দটা শুনতে পারি না। সো এখান থেকে আপনি এই ম্যাথগুলো করবেন, এই ম্যাথগুলো ডাইরেক্টলি করবেন, ডাইরেক্টলি করলে আপনার চলে আসবে। আচ্ছা,
শব্দের স্থায়িত্বকাল 0.1, এটা অনেকেই করে। সো 0. আপনি এখান থেকে 1 হিসাবে ক্যালকুলেট করতে পারেন, 0.01 না 0.1। সো 0.1 অর্থাৎ 0.1 শব্দ এই টাইমের মধ্যে যদি কোনো শব্দ আসে আমরা শুনতে পারি, এর থেকে যদি ফাস্ট আসে তাহলে আমরা শুনতে পারবো না। ঠিক আছে, এর থেকে যদি ফাস্ট আসে তাহলে আমরা শুনতে পারবো না। সো এইটা মোটামুটি আপনারা এই করতে পারেন যে এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা আপনারা অনেকেই জানেন, ঠিক আছে, যে আপনার লোহাতে শব্দের বেগ যেরকম হবে তামাতে লোহা শব্দের বেগ সেম হবে না, বাতাসেও আমার শব্দের বেগটা সেম হবে না। সো এইটা আপনারা কিভাবে কি হচ্ছে এটা একটু দেখবেন। তারপর শব্দের বেগে পরিবর্তন কিভাবে হচ্ছে, গভীরতা কিভাবে নির্ণয় করতে হচ্ছে, এই ম্যাথগুলো আপনারা একটুখানি ট্রাই করবেন। এবং আমি কিন্তু জাস্ট এখানে আমি আবার বলতেছি, এখানে কিন্তু আপনাদের কোনো কিছুই আমি অ্যান্সার বলে দিচ্ছি না, কারণ এই অ্যান্সারে আমরা কিন্তু নিজেই আপনাদের সব কিছু বলে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো আমার বলে দেওয়া উচিত বা ক্লু দিয়ে দেওয়া উচিত আমি সেগুলোই আমি অ্যাকচুয়ালি ক্লুগুলো দিয়ে দিচ্ছি। এই মাস্টার ক্লাসের মূল কাহিনী কিন্তু আমার এটা, যে আপনাদেরকে সাজেশন বেসড একটা সাজেশন আপনি কিভাবে পড়া উচিত এইটাকে হচ্ছে গাইড করা। এটা আমি অ্যাকচুয়ালি গাইডটাই করার জন্য ট্রাই করতেছি। সো দেখেন এখান থেকে দেখেন কি বলা হয়েছে, একজন বলে একটি পাহাড়ের সামনে শব্দ তৈরি করলো, সাথে সাথে গাড়িতে যাত্রা শুরু করলে পাহাড়ের দিকে। ঠিক আছে, সে এত পর শব্দটি প্রতিধ্বনি শুনতে পেল, গাড়িটি এত বেগে চলছিল, শব্দের প্রতি 5 মিটার দূরত্বে 100 বার কম্পন দিচ্ছে। এই ম্যাথটা আপনারা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। এই ম্যাথটা আমি যখন দেখলাম এই ম্যাথটা ভালো কনসেপচুয়াল ম্যাথ, এইটা আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তারপর আরেকটা ম্যাথ দেখছিলাম, আচ্ছা এই ম্যাথটা নাই। এবার আলোর প্রতিফলনে আপনি কিছু না পারেন অবতল দর্পণে 6টা পজিশনে চিত্র, উত্তল দর্পণে একটা পজিশনে চিত্র আপনার মাস্ট প্র্যাকটিস করতে হবে। আপনি কিছু করেন না করেন এই চিত্র যদি মাস্ট প্র্যাকটিস করেন তাহলে আপনার এই চ্যাপ্টার আর ধরাই লাগবে না, এই চ্যাপ্টার ধরাই লাগবে না, এটা একটু মাথায় রাখবেন। তার মানে এই চ্যাপ্টার আগে ধরতে গেলে কিছু বুঝেন না বুঝেন এই দুটো চিত্র একদম হাতে কলমে প্র্যাকটিস করবেন, এবং এখান থেকে আপনার 60% কোশ্চেন চলে আসবে, 60%। এরপরে কি নর্মাল সূত্র 1/f = 1/u + 1/v, তারপরে m হচ্ছে আমার বিবর্ধন -u/v। ঠিক আছে, অথবা আপনার l'/l প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা করলে আপনার জন্য এনাফ। ঠিক আছে, এইটা আপনারা নিজেরা দেখবেন, এটা একদম শর্ট করে আমি ট্রাই করছি এটা দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। এবং এখানে ম্যাথগুলো কিন্তু আপনার খুবই শর্ট, বাট এখান থেকে পার্টগুলো খুব ভালো মতো দেয়, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের শেষ টপিক দশম অধ্যায় কি দেওয়া ছিল? দশম অধ্যায় অ্যাকচুয়ালি স্থির তড়িৎ, অর্থাৎ স্থির তড়িতে হচ্ছে আমরা কিন্তু চার্জ নিয়ে কল্পনা করি, স্থির তড়িতের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কি? বল, কুলম্বের সূত্রের ক্ষেত্রে কোন পার্টে এভাবে কোশ্চেন দেওয়া হয় যে কোন স্থানে নিট বলের মান 0, অর্থাৎ কোন স্থানে আপনার কোনো বল কাজ করতেছে না, এই টাইপ কোশ্চেনগুলো দিতে পারে। তারপর আপনার দিতে পারে প্রাবল্য, যে কোন স্থানে নিট প্রাবল্যের মান 0, অর্থাৎ প্রাবল্যের সূত্র দিয়ে কোন স্থানে আমার নিট প্রাবল্য 0 আসতে সেটা বের করতে হইতে পারে। তারপরে হচ্ছে এখান থেকে বিভবের মান দিয়ে বের করতে বলতে পারে, যে বিভবের মান কত হচ্ছে না হচ্ছে। সো এইটা যদি আপনি একটু দেখবেন এখান থেকে ভালো রকমই দিচ্ছে। দেখেন এখানে কি বলা হয়েছে, এ বিন্দুতে ইলেকট্রন কতটুকু আছে, এ বি গোলক স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে মধ্যকার বলের কি পরিবর্তন হবে। এই বান্দাটা এই কালপ্রিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখবেন। ঠিক আছে, তারপরে দেখেন যে আপনাকে কি দেওয়া আছে, দেখেন তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী কারা কারা, মানে হচ্ছে তড়িৎ বল বলেন বা তড়িৎ বলরেখা বলেন, এগুলো হচ্ছে আপনার এখানে আপনারা খুঁজে পাবেন। তারপরে এই যে নিরপেক্ষ বিন্দু মানে কি, এখান থেকে আপনার নিট বলের মান কি হচ্ছে ভাইয়া, নিট বলের মান 0 হচ্ছে বা নিট প্রাবলের মান 0 হচ্ছে, এগুলা নিরপেক্ষ বিন্দু কনসেপ্টগুলো, এগুলা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপরে এখান থেকে হচ্ছে আপনার এই যে তড়িৎ প্রাবল্য, আচ্ছা এটা তো উত্তর দিছে,
তারপর এখানে অবজেক্টিভ দিছে। তারপর এখানে হচ্ছে সিকিউর পার্টে আমি কি দিছি দেখেন, যে চার্জ দুটির মধ্যে কোনটি নিরপেক্ষ বিন্দুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব হচ্ছে, নেগেটিভ চার্জে চার্জিত করা সম্ভব হচ্ছে, বাট মোটামুটি পজিটিভ চার্জে চার্জিত করাটাই বেশি দিয়ে থাকে। সো আমি এখানে এই কারণে আমি যেহেতু পজিটিভ চার্জটা বেশি দেয় তাকে আমি পজিটিভ চার্জটাকে দিছিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে এই পার্টগুলো দেখবেন সুন্দর মতো আপনার এখানে সব কিছু তুলে দেওয়া আছে। সো মেইনলি সাজেশন ক্লাসে কিন্তু আমি প্রথমেই বলছি যে আপনার যে পার্টগুলো আপনি এই যে সাজেশন, আমরা যে আপনাদেরকে একটা সাজেশন প্রোভাইড করলাম, এটা কিভাবে পড়া উচিত এটা অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, ঠিক আছে। বলতে পারেন ছি ছি ভাইয়া এতক্ষণ ধরে বুঝাইলেন, লজ্জা লাগে না? আপনি তো 5 মিনিটে বলতে পারতেন। ভাইয়া 5 মিনিটে যদি বলতাম অনেক কিছু বলা সম্ভব হইতো না, একদম ভেঙে ভেঙে, যে ভাইয়া এইটাই ইম্পর্টেন্ট, এইটা এইভাবে পড়া উচিত, ওইটা ওইভাবে পড়া উচিত, এটা এত কম টাইমে বলা পসিবল হয় না। সো আমরা ট্রাই করছি যে আপনাদের যারা এভারেজ, টপার বা হচ্ছে বিলো এভারেজ আছেন, যারা হচ্ছে অনেক গ্যাপ আছে, তারা যদি এই সাজেশনটা পড়েন, সবাই যদি পড়েন, তাহলে দেখবেন পরীক্ষার মধ্যে অনেক কিছু আপনি কমন পাচ্ছেন। সো আজকের এই মাস্টার ক্লাসে আপনারা যারা এতক্ষণ করলেন বা সাজেশন নিয়ে আলোচনা করলাম, তাদের সবাইকে স্বাগতম। এবং আমি এতটুকু প্রেডিক্ট করতে পারি যে আজকে আমার লেকচার শেষ করার পর একদম শেষ করার পরই আপনি সাজেশনটা ধরবেন, প্রথম থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত করবেন, এবং দেখবেন যে অ্যাটলিস্ট ফিজিক্স পরীক্ষার আগে রাতের ঘুমটা আপনার ভালো হচ্ছে। সো সবাইকে আজকের এই ক্লাসটাতে আপনাদের আবার অনেক অনেক ধন্যবাদ এতটুকু শেষ করানোর জন্য এবং এতটুকু পর্যন্ত দেখার জন্য। সো দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের সাথে থাকবেন। সো সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।